ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমাদের ক্লাসিক 2024 প্রিলিমস এক্সামে 4টে সেক্টরি কোশ্চেন ওয়েবসাইটে আপলোড হয়েছে। তোমরা গিয়ে প্রত্যেকে নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো কার কত নাম্বার আসছে। বিভিন্ন সোর্স থেকে তোমরা অ্যান্সার কিগুলো পেয়ে গেছো। এরপর তোমরা যদি ভাবো যে আমরা বসে থাকবো, যবে রেজাল্ট বেরোবে যদি পাস করি তবে প্রিপারেশন নেব, একদম কিন্তু তোমরা ঠকে যাবে, কেউ পাস করতেই পারবে না। তোমাদের কিন্তু প্রিপারেশনটা তাই এখন থেকেই শুরু করে দিতে হবে। মেন্সের প্রিপারেশন নিতে গেলে তোমাদের ন্যূনতম, আমি কাট অফ নিয়ে অনেক ভিডিও করেছি, আবার বলছি ন্যূনতম যদি ফিফটি ফিফটি স্কোর আসছে, বিশেষ করে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এদের ক্ষেত্রে যদি 50 স্কোর আসছে, 50 প্লাস মাইনাস 2-3 করো, এই স্কোর যদি আসে তোমরা কিন্তু অতি অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। বাকি অন্য কাস্টের জন্য একটু কম হবে, কিন্তু অতি অবশ্যই 50 প্লাস স্কোর এলে কিন্তু তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। কারণ তোমরা আর পরে কিন্তু সময় পাবে না। রেজাল্ট বেরোনোর 2 মাসের মধ্যেই পরীক্ষা আসছে, সেখানে কিন্তু তোমরা একদমই টাইম পাবে না। তাই বলছি মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। দেখো, আমার পুরোনো অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মেন্সে কিন্তু তোমাদের যে নিজে পাড়ার থেকে বড় ব্যাপার টাইম মেনটেন করা। টাইমটা কিন্তু ওখানে মেনটেন হয় না। দেখবে 4টে রাইটিং লিখেছো, 2টো রয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। তাহলে কিন্তু কখনোই পাস করতে পারবে না। সবচেয়ে বড় ব্যাপার, যদি তুমি কাট অফের কাছাকাছি থাকো, কাট অফের যদি তুমি কাছাকাছি থাকো, তাহলে কিন্তু তোমাকে রাইটিং এ অনেকটাই নাম্বার তুলতে হবে। আর সেই নাম্বার তুলতে গেলে তোমাকে এখন থেকে প্রিপারেশন করতে হবে। আমি তোমাদের নিয়ে এসেছি কিভাবে রাইটিং গুলো লেখা যায়, আর বিশেষ করে টাইমটাকে কিভাবে সাজানো যায়। তো চলে আসো, দেখো সিলেবাসটা দেখে নাও। তো মেন্সের সিলেবাসটা আমরা ইংলিশে কি কি পাবো? ইংলিশে পাবো প্রেসিস রাইটিং। প্রেসি রাইটিং কি পাবো? প্রেসি রাইটিং এ আমরা যেটা বাংলায় যেটা সারাংশ, অর্থাৎ আহ, বড় থাকবে, সেটাকে তোমাকে ছোট করে করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, একটা টাইটেল দিতে হবে। এখানে কিন্তু টাইটেলটার গুরুত্ব অনেক। এই 15 নাম্বারের মধ্যে কম করে 3 নাম্বার নির্ভর করছে এই টাইটেলের উপর। তাই টাইটেলটা বাছাটাও একটা কিন্তু বড় কাজ। বিশেষ করে এখানে যেহেতু 1/3 করতে হয়, নর্মালি 1/3, একটু 19-20 হলেও হবে। তো যতটা লেখা থাকবে, যতগুলো ওয়ার্ড থাকবে, তার 1/3 ওয়ার্ডে তোমাকে করতে হবে প্রেসিস। তারপরে রিপোর্ট। রিপোর্ট রাইটিং আমরা জানি বিভিন্ন সংবাদপত্রে যেভাবে রিপোর্ট বেরোয় সেভাবে, তো আমি ডিটেলস ক্লাস নিয়ে আসবো সবকিছুতে। তো এটাও পড়ে 15 নাম্বার। আর বেঙ্গলি টু ইংলিশ পড়বে 20 নাম্বার। দেখে নাও, এটা কিন্তু সব থেকে সহজ। যদি তুমি ট্রান্সলেশন করতে পারো, তার জন্য ঘরে বসে থাকলে কিন্তু হবে না, এখন থেকে তোমাকে প্র্যাকটিস চালু করে দিতে হবে। ট্রান্সলেশনে প্র্যাকটিস করতে 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 করতেই কিন্তু তুমি পেয়ে যাবে। আর বাংলা কোশ্চেন যে 50 নাম্বার আছে, এখানে ইংলিশ থাকে 50 আর বাংলা থাকে 50। বাংলা কোশ্চেনটা কি আছে? সারাংশ। ওই একই নিয়ম, থিসিসের মতো। মানে 15, প্রতিবেদন 15, আর ইংরেজি থেকে বাংলা করা 20। দেখো, এই দুটো কিন্তু আমরা করে এসেছি, তোমরা পড়তে গিয়ে তোমরা করেছো। তো এই দুটো কিন্তু খুবই সহজ, 20 করে নাম্বার। কিন্তু এখানে নাম্বার কাটার জায়গাটাও বেশি। যেমন ফুল নাম্বার পাওয়া যায়, তেমন নাম্বারও কাটা যেতে পারে। একটু 19-20 হলেই কিন্তু নাম্বার কাটা যাবে। তো তোমরা মোটামুটি এইটা তোমাদের 1 নম্বর চয়েস হবে পেপার, এটা 2 নম্বর প্রেফারেন্স। তাহলে 1 নম্বর প্রেফারেন্স, 2 নম্বর প্রেফারেন্স, এই দুটোকে সর্বপ্রথম করে দেবে। এবং ন্যূনতম তোমরা চেষ্টা করবে 7 থেকে 8 মিনিট। কত মিনিট লাগাবে? 7 থেকে 8 মিনিট। এটা আরো কম লাগবে, দেখে ইংলিশ থেকে বাংলা আরো কম লাগে। তো এটা 7 থেকে 8 মিনিট, এটাও আমি 7 থেকে 8 মিনিট হলাম। টোটাল 15 মিনিটে যেন এই দুটো হয়ে যায়। তাহলে কিন্তু বাকি 45 মিনিট ধীরে ধীরে, দেখো প্রেসি রাইটিং যেমন কম লিখতে হবে, একদম কম লিখতে হবে, কিন্তু ওটা কিন্তু ভাবাবে বেশি। প্রতিবেদন রচনা সবচেয়ে বেশি লিখতে হবে রিপোর্ট রাইটিং, কিন্তু ওটা কিন্তু তাড়াতাড়ি লেখা যায়। আমি আবার বলছি, হাতের লেখা শুধুমাত্র এই দুটোতে তোমরা প্রথমে লিখবে, এবং ভালো করে লিখবে হাতের লেখা, কারণ এখানে একটু বুঝতে ভুল হলে কিন্তু নাম্বার কেটে নেবে। তাই এই দুটো ভালো হাতের লেখায় লিখবে, বাকিগুলো চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি করার। সারাংশ বা পেশি কিন্তু তোমাদের হাতের লেখা ভালো হয়ে, ছোট্ট করে লিখতে হচ্ছে, হাতের লেখা ভালো হয়ে যাবে। প্রতিবেদন দেখবে হাতের লেখা একটু খারাপ হবে, হাতের লেখা নিয়ে কিন্তু কিছু যায় আসে না। আমার নিজের হাতের লেখা খারাপ, কিন্তু তবুও আমি রাইটিং এ, আগের বারের রাইটিং এ কিন্তু 75 পেয়েছিলাম আউট অফ 100। তাহলে এইখানে হাতের লেখাটা ম্যাটার করে না। তোমাকে স্ট্র্যাটেজিটা নিতে হবে যে কোনটা আগে করবে। এইটা অতি অবশ্যই আগে করবে, তারপরে তোমরা বেশি রাইটিংটা করবে। এটা হবে 3 নম্বর প্রেফারেন্স, এটা হবে তোমার 4 নম্বর প্রেফারেন্স। দাগ নাম্বার দিয়ে করবে, কোনো অসুবিধা নাই এলোমেলো হলে। তাহলে এটা 3 নম্বর, এটা 4 নম্বর। দাগ নাম্বার এলোমেলো হয়ে লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা প্রেফারেন্সটা এইভাবে করবে: 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এবারে 5 নম্বরে করবে এটা। দেখো, সবার শেষে কেন বাংলা প্রতিবেদনটাকে আমি রাখছি, এটা আমার ক্ষেত্রে হয়েছিল 2000 লকডাউনের পরে যেটা হলো। তো এখানে প্রতিবেদন করোনা নিয়ে, মাস্ক পরা নিয়ে পড়েছিল। দেখো, যখন তুমি নিজের মাতৃভাষায় লিখবে, তখন কিন্তু অটোমেটিক হাতের স্পিড বাড়বে।
আমি যখন প্রতিবেদন এটা লেখা স্টার্ট করি তখন হাতে মাত্র 5 মিনিট ছিল। দেখো, এই স্ট্র্যাটেজিতে গিয়েছি, পরীক্ষা দিচ্ছি, তারপরেও কিন্তু প্রেসি রাইটিং লিখে যখন রিপোর্ট এটা করে যখন এখানে এসেছি তখন কিন্তু হাতে আর 5 মিনিট সময় আছে। 5 মিনিটে কিন্তু প্রতিবেদনটা নামিয়েছিলাম। এটা কিন্তু তবেই সম্ভব হয়েছে এটা নিজস্ব মাতৃভাষায় লিখেছি বলে। ইংলিশেটা যদি পরে শেষের মাঝে বেঁচে থাকতো তখন কিন্তু আমার পারতাম না শেষ করতে। আর অতি অবশ্যই তোমাকে ৬ এ ৬টায় করে আসতে হবে। দেখো, একটা জিনিস জানলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই যে ফরমেশনের উপরে কিন্তু নাম্বার রয়েছে। তুমি যদি ধরো এটা শেষে আর ২-৩ মিনিট সময় আছে, তুমি একটা ফরমেটে লিখলে, মাঝখানে মাঝখানটায় খুব একটা ভালো লিখতে পারলে না। কিন্তু তবুও তুমি কিন্তু কিছুটা নাম্বার পাবে। তাই অতি অবশ্যই তোমাকে ৬টায় আউট অফ 6 আউট অফ 6 করে আসতে হবে। এটা মাথায় রাখবে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের বেঙ্গলি টু ইংলিশ এটা ১ম ফার্স্ট রেফারেন্স যেটা, এটা নিয়ে একটু আলোচনা করব। কিভাবে কি করতে হবে দেখো, বা আগেরবারে কেমন কি করেছিলাম। দেখো, এত সহজ নয়। তুমি ভাববে যে সহজ দিয়েছে, খুব সহজেই করে নেব। আগেরবারে কি দিয়েছিল? আগেরবারে দিয়েছিল প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য থেকে একটা পাঠ। তো আমি একটু দেখে নাও তোমরা যে কেমন ছিল। আমি টোটালটা পড়াবো না, অবশ্যই তোমরা পারবে। তো কি ছিল? যে গিরিটিতে বেড়াবার কথা মনে পড়লেই উশ্রির ধারটাই মনে হয়। এইখানে কিন্তু ১ম লাইনেই অনেকে উতরে গেছে, অনেকে কিন্তু ১ম লাইনেই ফেল হয়ে গেছে। ২০ তে তুমি 15 প্লাস পাবে না 10 মাইনাস পাবে, এটা নির্ভর করেছে ১ম লাইনটায়। ভালো করে ভেবে নাও। যে বলছে যে গিরিডিতে বেড়াবার কথা বললে, দেখো গিরিডি একটা জায়গা। গিরিডিতে বেড়াবার কথা অর্থাৎ গিরিডি জায়গাতে তুমি যদি ট্রাভেল করো তখন উশ্রির ধারটাই মনে হয়। এখানে গল্পটা আমরা জানি বলে, যারা জানে তারা উশ্রি মানে উশ্রি একটা নদী বলেছে। এইখানে কিন্তু অনেকে ভুল করে ফেলেছে, যেখানে নাম্বারটা কিন্তু কমে গেছে। দেখে নাও। তাহলে এটা কি হবে? যে when the topic of traveling, ভালো করে ভেবে নাও যে বেড়ানোর কথা বললে মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা, তাহলে নিশ্চয়ই বেড়ানোটা একটা টপিক। তাহলে এইভাবে লিখবে, when the topic of traveling to গিরিডি, টু গিরিডি, গিরিডি বানানটা আমি যেমন তখন এইচটা দিই, একদম বাস্তব এইচটা দিই, কিন্তু এতে কিন্তু নাম্বার কাটা যাবে না। জায়গার নাম যে যেমন লিখছে। গিরিডি ক্রপস আপ, বলছি যখন বেড়াবার কথা উঠলে কোথায় মনে হয়? উশ্রির ধার এইখানটায় কিন্তু যারা গল্পটা পড়েছিল বা যাদের প্র্যাকটিসে ছিল, বা উশ্রি যে একটা নদী এটা যারা জান তারা কিন্তু ভালো নাম্বার পেয়েছে। এখানে ধার মানে নর্থ সাইড, অনেকে লিখে এসছে যে ট্রান্সলেশন করেছে ধার মানে সাইড, এখানে কিন্তু নাম্বার কমে গেছে। দেখো, তাহলে এখানে ধার মানে নদীর তীর, উশ্রি নদীর তীর। তাহলে কি হবে? দ্য ব্যাংক অফ উশ্রি, ব্যাংক মানে নদীর তীর, দ্য ব্যাংক অফ উশ্রি, আমি এটা লিখেছিলাম কামস আপ ইন দ্য মাইন্ড। দেখো, এটা আমি একদম লিখেছিলাম যে when the topic of traveling to reading crops up, the bank of Usri comes up in the mind। তো এইটা কামস আপটা, এটা আমি নিজে থেকে লিখেছিলাম। হয়তো আমি দেখো ইংলিশের তো নয়, তো হয়তো এটা সুটেবল নয়, কিন্তু আশা করি নাম্বার কাটবে না। এই জায়গায় কামস আপের জায়গায় কি লিখবে? কনজিউরস লিখবে, কনজিউরস আপ। কামস আপের জায়গায় লিখবে কনজিউরস আপ। ঠিক আছে? তো এটা তো আর করবে না, কিন্তু জিনিসটা এটা, ব্যাংক অফ উশ্রি কথাটা যারা যারা লিখেছে তারাই কিন্তু, যিনি খাতা দেখছেন তার কাছে কিন্তু অতি অবশ্যই ভালো হয়েছে যে এটা বুঝতে পেরেছি যে এটা উশ্রী নদীর তীর। যেমন এই জিনিসটা একটা ছিল, আরেকটা জায়গায় ছিল, যতদূর মনে পড়ছে যে অবিনাশবাবু বলছিলেন যে আজ একটা খেলনা, আজ একটা খেলনা পেয়েছি। এই জায়গাটায় কোনো নেই। অবিনাশবাবু বলেছেন কিন্তু কোনো কিচ্ছু বলা নেই যে উনি বলছেন এইটা ওইটা ওই সকল নেই। ওখানে কিন্তু জাস্ট কোটেশন দিয়ে লেখা ছিল। তো আজ একটা খেলনা পেয়েছি, ওখানে কিন্তু তোমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে যে আমি আজ একটা খেলনা পেয়েছি। আই হ্যাভ গট এ টয় টুডে। কি হবে তাহলে ওটা? আই হ্যাভ গট এ টয় টুডে। এইটা হবে। এবারে বলছিল যে সেটা আপনাকে দেখাবো, আমি সেটা আপনাকে দেখাবো। আই উইল, আই উইল শো ইট টু ইউ। এই জিনিসটা ছিল।
তো এইখানে দেখো যেমন দুটো আই ঢুকাতে হয়েছে, তাহলে যদি আমি ভাবি যে হচ্ছে যেটা দেওয়া আছে সেটাই ট্রান্সলেশন করলে হয়ে যাবে, না কিন্তু তার জন্য তোমাকে 20 নাম্বার দেবে না, এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি করেছিলাম, এরপরে একটা ছিল যে প্রফেসর শঙ্কর রিপ্লাই করেছিল যে খেলনা, এরকম একটা জিজ্ঞাসা ছিল। তো ওইটা আমি লিখেছিলাম এ টয়, এভাবে লিখেছিলাম যে এ টয়। দেখো ট্রান্সলেশন বললে এটা ঠিক আছে, এটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি একটু পাকামি করে লিখেছিলাম দা অথার আস্কড। এইটা কিন্তু আমি একটু পাকামি করে লিখেছিলাম, না লিখলেও চলতো। তো আশা করি তেমন কিছু মানে ম্যাটার করেনি। তো এটা আমি অথার ঢুকিয়েছিলাম, কারণ এখানে কোনো কে বলছে কোনো কিছু দুটো যেহেতু আছে, কে বলছে কোনো কিছু বলা নেই, তাই আমি এটা অথার বলছি, দুটো যে আলাদা লোক এটা বোঝানোর জন্য জাস্ট এটা ঢুকিয়েছিলাম। তো ভালো লেগে থাকতে পারে। তো এটা ছিল আগের বারে, এটা হচ্ছে 2019, এটা 2019 ছিল। তো আসি আমরা ক্লাসিক 2023 যেটা, এর মিনসে তোমরা প্রিপারেশন নেবে অতি অবশ্যই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্রুপ স্টাডি। দেখো গ্রুপ স্টাডি করলে যে কি ফল পাওয়া যায় সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, কারণ এই ক্লাসিপের আগে আমরা 2-3 জন মিলে কিন্তু খুব ভালো গ্রুপ স্টাডি করেছিলাম মেন্সের আগে। বিশেষ করে মেন্সের লাস্ট 10 দিন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা, এবং বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি কিন্তু বিভিন্ন আহ, উদাহরণ ধরে ধরে করছিলাম। সেই কারণে আমরা কিন্তু একটা কমন পেয়ে গিয়েছিলাম, বিশেষ করে যেটা ইংলিশ টু বেঙ্গলি, ওটা আমরা বেঙ্গলি টু ইংলিশ করে গিয়েছিলাম, যে কারণে খুবই সুবিধা হয়েছিল। খুব স্পিডে, এমনিতে ওটা স্পিডে লেখা যায় এবং খুব স্পিডে লিখেছি, একটুও ভুল যায়নি। সেই জন্য তোমরা যেরকম প্র্যাকটিস করবে বিভিন্ন, অবশ্যই অবভিয়াসলি আমার চ্যানেল দেখবে। আমি অনেক কিছু নিয়ে আসবো, আজকে একটা করাচ্ছি এবং 2-3টা আরো 3টের মতো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওটা দেখবে, দেখে নিজেরা করার চেষ্টা করবে। আরো তোমরা বিভিন্ন বই ফলো করতে পারো, গ্রুপ স্টাডি করতে পারো নিজেদের মধ্যে। এতে করে কি হবে, যখন ইন্টারাকশনটা বাড়বে, বিভিন্ন উদাহরণ তোমরা পাবে, অটোমেটিক্যালি তোমার কোমল না পড়লেও তুমি কিন্তু করতে পারবে আনকমন করলে। দেখো একটা উদাহরণ নিয়ে আসছি, তাহলে এটা একটু দেখে নাও, পার্ট বাই পার্ট করাচ্ছি। বলছে আমাদের দেশে দারিদ্র একটি বড় সমস্যা। তাহলে আমাদের দেশে প্রথম লাইনটা কি বলছি, আবার বলছি যে এগুলো কিন্তু বেশি বড় দেয়া থাকবে যে এরকম কিন্তু নয়, দেখবে খুব একটা বেশি বড় দেয়া থাকবে না। যদি বড় দেওয়াও থাকে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা পার্ট বাই পার্ট করবে, ঠিক আছে, একদম পার্ট বাই পার্ট। কি বলছে যে আমাদের দেশে দারিদ্র একটি বড় সমস্যা, দেখে নাও আমাদের দেশে দারিদ্র একটি বড় সমস্যা। তাহলে দারিদ্রের ইংলিশ কি, একটু একটু ওয়ার্ড স্টক বানাতে হবে। দারিদ্র ইংলিশ কি না, পোভার্টি। পোভার্টি, দারিদ্রতা, পোভার্টি ইজ এ বড় সমস্যা। তাহলে এটাকে লিখবি বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দেখো তো সাবজেক্টটা এখানে কিন্তু দারিদ্রতা, তাহলে দারিদ্রতাটা কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। বিগ প্রবলেম, এটা একটা বড় সমস্যা কোথায় না, আমাদের দেশে। আগে সাবজেক্ট, তারপরে তোমরা জানো অবভিয়াসলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে কিন্তু সাজিয়ে নেবে। তো পোভার্টি ইজ এ বিগ প্রবলেম, বড় সমস্যা বলতে আমি বিগ বলেছি। এটাকে তুমি যদি বলো যে গ্রেট প্রবলেম তাহলেও কিন্তু হবে, নিজের পরিবর্তে যদি বলো যে গ্রেট প্রবলেম তাহলেও কিন্তু হবে। তাহলে প্রথম লাইনটা ইজি হয়ে গেল। এর পরের লাইনটা দেখো কি বলেছে, কিন্তু এই শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরা প্রায় বুঝতেই পারি না। কি বলছে যে এই শোচনীয় অবস্থাটা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরা বুঝতে পারি না। তাহলে আমরা কি বুঝতে পারি না, তাহলে আমরা বুঝতে পারি না যেটা সেটা আগে, বাট উই ডু নট রিয়েলাইজ। কিভাবে আমরা বুঝতে পারি না, বাট উই ডু নট রিয়েলাইজ। আচ্ছা শোনো, এটাকে ডু নট রিয়েলাইজ এর জায়গায় যদি লিখে যে বাট উই হার্ডলি রিয়েলাইজ, তাহলেও কিন্তু হবে। কেন হবে বলছি, আমি বলছি যে আমরা বুঝতে পারি না। হার্ডলি রিয়েলাইজ মানে কি, অনেক কষ্ট করে বুঝি। ব্যাপারটা কিন্তু দুটো কিন্তু প্রায় একই, যে কারণে তুমি যদি দেখো যে যেটা দেওয়া আছে সেটা যদি দেখার চেষ্টা করো, তাহলে উপরেরটা লিখবে উই ডু নট রিয়েলাইজ দ্যাট দিস মিজারেবল কন্ডিশন, দ্যাট দিস মিজারেবল কন্ডিশন, শোচনীয় অবস্থা, ইজ আওয়ার ওন ক্রিয়েশন। তাহলে ক্রিয়েশন মানে সৃষ্টি করা, এটা যে আমরাই সৃষ্টি করেছি, তাই। তাহলে দেখো এইভাবে কিন্তু তোমরা পার্ট বাই পার্ট কিন্তু করবে।
যে প্রত্যেকটা একটা যদি গোটা সেন্টেন্স থাকে তার মধ্যে যদি কমা থাকে, যে কমাটাকে ভেবে নেবে যে ওই ছোটটা আগে করি, তারপরে বাকিটা করবো। দেখো যে আমরা বুঝতেই পারি না, ওইটাকে আমি আগে লিখে নিলাম। আমরা কি বুঝতে পারি না? যে এটা আমাদের দ্বারা সৃষ্ট। জাস্ট বাক্যটাকে বাংলায় এটা দেওয়া আছে, এটাকে ইংলিশে ঘুরিয়ে দিল। এর পরের লাইনটা দেখো, অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না। দেখো এখানে সেমিকোলন আছে, তো সেমিকোলন আছে মানে এটা একটা বাক্য শেষ কিন্তু। তাই সেমিকোলনটা যেহেতু রয়েছে বাক্যটা শেষ, তাই আমরা এটাকে আগে ভাববো। ঠিক আছে? এটার আগে বাংলা করবো, সেমিকোলন দেবো, তারপরে বাকিটা ভাববো। গোটা বাক্যটা একসাথে পড়ার দরকার নেই। তো বলছে যে অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সৃষ্টি করতে পারে। অনেকে, এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্টটা হচ্ছে অনেকে। অনেকে বলেছে অবভিয়াসলি কি লিখবে? মেনি। তাহলে অনেকে কি করে না? অনেকে ডু নট ট্রাই, চেষ্টা করে না। অনেকে অনেকে চেষ্টা করে না, ডু নট ট্রাই। কি করতে চেষ্টা করে না? টু বেটার দেয়ার কন্ডিশন, তাদের অবস্থার উন্নতি সাধন। অবস্থার ইংলিশ হচ্ছে কন্ডিশন। উন্নতি সাধন মানে কি? তুমি ছিলে গুড, হয়েছো বেটার। বোঝা গেল? তো তাহলে কি হবে? তো টু ডু নট মিনি ডু নট ট্রাই টু বেটার দেওয়ার কন্ডিশনস। অবশ্যই এস হবে, একটা অবস্থা তো নয় এর জন্য। তাহলে ডু নট বেটার দেয়ার কন্ডিশনস কিভাবে? না, কি কি? বাই মিনস অফ, বাই মিনস অফ হার্ড লেবার। তাই না? কি বলেছে? কঠিন পরিশ্রম, হার্ড লেবার অ্যান্ড, কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসা। দেখো লাভের ইংলিশ হচ্ছে প্রফিট, তাহলে প্রফিটেবল ব্যবসার ইংলিশ হচ্ছে বিজনেস। হয়ে গেল? এই গেল হচ্ছে তোমাদের থার্ড লাইন। এখানে দেখো কি ছিল? এখানে ছিল হচ্ছে সেমিকোলন। কেমন? এবারে চলে আসি পরের লাইনটা। বলছি যে তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে। তাহলে তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে। তো হাহুতাশ করা বা শোক মানানো, হাহুতাশ করা মানে শোক মানানো, যে আমার এই চলে গেছে, আমার এই হয়ে গেছে, সে হয়ে গেছে, এটা মানে শোক মানানো। এটার ইংলিশ হচ্ছে বিমন। এই এই কিছু জিনিসগুলো ইংলিশ কিন্তু তোমাকে অবশ্যই ওয়ার্ডসটাকে আনতে হবে। তাহলে হাহুতাশ করা হচ্ছে বিমন। তাহলে দে অনলি বিমন দে আর মিজারেবল লর্ড, তা কেবল হাহুতাশ করে। তাহলে কি লিখবে? দেখো পরের কি হবে? দে অনলি বিমন দেয়ার মিজারেবল লট, অনেক হাহুতাশ করে এবং আর কি বলছি যে আহ, তাদের ভাগ্যকে অভিসম্পাত করে। অভিসম্পাত মানে হচ্ছে যেন অভিশাপ, অভিশাপের ইংরেজি হচ্ছে কাজ। তাহলে তারা হচ্ছে তাদের হচ্ছে হতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। তাহলে কাজ দেয়ার ফরচুন বা ফেট বলবে। অ্যান্ড অ্যান্ড কাজ দেয়ার ফেট। এইখানে গিয়ে তোমার কিন্তু ফুলস্টপটা হলো। এই গেল। এবারে বলছে যে পরের লাইনটা দেখো, বলছি এই জড়তা এবং শ্রম বিমুখতা ঝেড়ে ফেলতে হবে। দেখো জড়তার ইংলিশটা আমরা জানি যে হচ্ছে সায়েন্স একটা আছে ইনার্সিয়া, জড়তা জানতো। তো এখানে ইনার্সিয়া না, এখানে জড়তা মানে কোনো কিছু কাজ করতে না, মানে ইনঅ্যাক্টিভ, লাইকলি টু বি ইনঅ্যাক্টিভ। তাহলে ইনঅ্যাক্টিভ, কেউ যখন ইনঅ্যাক্টিভ থাকছে, জড়, সে অ্যাক্টিভ না, সে এক জায়গায় হুট হয়ে বসে আছে, কাজ করছে না, ইনঅ্যাক্টিভ। কি ইংলিশটা লিখবি? ইনঅ্যাক্টিভিটি। জড়তা কি হবে? ইনঅ্যাক্টিভিটি। তাহলে উই মাস্ট, ঝেড়ে ফেলতে হবে, তাই না? উই মাস্ট সেক অফ, উই মাস্ট সেক অফ, কি ঝেড়ে ফেলতে হবে? না এই জড়তা আর শ্রম বিমুখতা, দিস ইনঅ্যাক্টিভিটি, একসাথে ইনঅ্যাক্টিভিটি একসাথে, দিস ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড অ্যান্ড দেখো শ্রম বিমুখতা, বিমুখতা মানে অ্যাভার্সন, বিমুখতা জিনিসটা হচ্ছে অ্যাভার্সন। তাহলে কাজের প্রতি, সে প্রতি কাজের প্রতি, তাহলে অ্যাভার্সন অফ লেবার, অ্যাভার্সন অফ লেবার।
দেখে নাও। তাহলে বিমুখতা ঝেড়ে ফেলতে হবে। অ্যাভারশন অফ লেবার। এটা মানে বিমুখতা, ইলেকট্রিসিটি মানে জড়তা। তাহলে আমরাকে অবশ্যই এইটা ছেড়ে ফেলতে হবে। পরের লাইনটা বলছে, মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। তাহলে এখানে কিন্তু মানুষ মানে সব মানুষকে বলেছে। তাহলে একদম ম্যান, কি হয়ে যাবে? ম্যান। সব মানুষকে বলছে মানুষ, ম্যান ইজ দ্য, দেখো, অনেকে করতে গিয়ে তখন দেখবে যখন পরীক্ষা হলে কিন্তু ইংলিশ, কোনো ইংলিশে মাথায় আসবে না। তুমি জানো যে নির্মাতা মানে প্রডিউসার। জানি না, সিনেমা নির্মাতা, নির্মাতা ছবি, বই নির্মাতা মানে প্রডিউসার, যে প্রডিউস করছে। কিন্তু এখানে সেটা হবে না। যে মানুষ নিজের জীবনটাকে সাজাচ্ছে, কিভাবে যাবে কিভাবে যাবে না। তাহলে এখানে ইংলিশ হবে আর্কিটেক্ট। কেমন বলেন? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, অফ হিজ ওন হেড ফরচুন লিখে দেবে। তাহলে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। ওন, নিজের ভাগ্য। বুঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। তোমাদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা যে ডেসক্রিপশনে এরকম ৩ টে দেওয়া রয়েছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে ওই ৩ টে করতে পারো। আরো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং কমেন্টগুলো যেন পজিটিভ চিন্তা নিয়ে হয়। যদি দেখো, আমি ইংলিশের নয়, যদি এখানে কিচ্ছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আবার বলছি, এটা কিন্তু তোমাদেরকে জাস্ট আমি সায়েন্সের স্টুডেন্ট হয়েও কিভাবে ইংলিশগুলো করা যায়। দেখো, একদম হার্ডলি যে তুমি যে সবই যে একদম 100% ঠিক করে দিয়ে আসতে হবে এরকম কিন্তু নেই। করতে পারলে ভালো। যতটা পারবে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। বেস্ট ওয়েতে তুমি কম সময়ের মধ্যেই বাংলা থেকে ইংলিশটা করে দেবে। কেমন? চেষ্টা করবে বেস্ট, কিভাবে নিজের বেস্ট দিয়ে বেস্ট ওয়ার্ডটা চুজ করে এবং কম সময়ের মধ্যে তোমরা করতে পারো। আবার বলছি, বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলায় হাতের লেখাটা একটু ভালো হতে হবে, যেন বুঝতে পারে। এখানে কিন্তু 15+ নাম্বার পাওয়ার জন্য অতি অবশ্যই ভালো হাতের লেখা এবং তোমার গুছিয়ে লেখা। বিশেষ করে ইংলিশ মানে বাংলা থেকে ইংলিশ মানে আমরা জানি যে, যে বাংলাটা আছে সেই ইংলিশটা লিখে দিলাম, এটা করলে কিন্তু হবে না। তোমাকে সেন্টেন্সটা গুছিয়ে লিখতে হবে। সেই জন্য তোমরা প্র্যাকটিস করো, গ্রুপ স্টাডি করো, ইউটিউব চ্যানেল দেখতে থাকো। কেমন?